আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিএনপি ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো দিল্লি সফরে যাচ্ছেন। সাথে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরকে, যিনি ভারতের সাথে হাসিনা আমলের সম্পর্ক শেষ ঘোষণা দিলেও হাসিনা আমলে বসানো পাইপলাইন দিয়ে ডিজেল এনে বাংলাদেশের জ্বালানি সমস্যার সমাধান করতে চায়। চমকপ্রদ খবর হলো, খলিলুর রহমান দিল্লিতে 2 দিনের সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তেল মন্ত্রীর সাথে বৈঠক তো করবেনই, তারপর একই বিমানযোগে যেহেতু মরিশাস যাবেন, সেহেতু এস জয়শঙ্করের সাথে 8 থেকে 9 ঘন্টা ধরে বৈঠকের সুযোগ থাকছে। বাংলাদেশ ও ভারতের গণমাধ্যমগুলোর খবর থেকে পরিষ্কার, বাংলাদেশ চায় তেল আর গঙ্গার জল, সাথে চায় ভারতের প্রত্যাহার করা সুবিধাগুলো চালু করা, যেগুলোর জন্য শেখ হাসিনা দেশ বিক্রি করে দিয়েছিলেন বলে প্রচার ছিল। বাংলাদেশের এসব চাওয়ার বিপরীতে ভারত কি চায়? কারণ কূটনীতি তো শুধু দেয়ার নয়, এটি দেয়া নেয়ার সম্পর্ক। একাধিক গণমাধ্যমের খবর হলো, পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক আর ভারত বিরোধী জঙ্গিবাদ ইস্যুগুলো নিয়ে ভারতের পক্ষ থেকে আলোচনা করা হতে পারে। তবে বড় প্রশ্ন হলো, 2024 সালের 5ই আগস্টের পর শেখ হাসিনার আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে পর্দার আড়ালে একটি বড় ইস্যু। সেই দুটো ইস্যু নিয়ে কি 8-9 ঘন্টা বিমান ভ্রমণে আলোচনা হবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, প্রথমে দিল্লিতে 2 দিনের দ্বিপাক্ষিক সফর, যেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হবে। 7 এপ্রিল দিল্লিতে পা রাখবেন খলিলুর রহমান। 9 এপ্রিল সকালে দিল্লি থেকে তিনি সরাসরি মরিশাসের উদ্দেশ্যে রওনা হবেন, যেখানে তিনি 9ম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। একই বিমানে যাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। ফলে 9 এপ্রিল সকাল 8টা থেকে এয়ার মরিশাসের ওই বাণিজ্যিক বিমানে একটানা 7 থেকে 8 ঘন্টার ওই দীর্ঘ সফরেও 2 পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একান্তে কথাবার্তা বলার বিস্তর সুযোগ থাকবে যথারীতি। বিশেষ করে মাত্র 2-3 মাস আগেও যে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কে রীতিমতো অস্বস্তি আর শীতলতা ছিল, সেই দেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর একসাথে দীর্ঘ বিমান যাত্রার সিদ্ধান্তই বলে দেয় 2 দেশই তাদের সম্পর্ক রিক্যালিব্রেট করতে চাইছে। ওই সম্মেলন যৌথভাবে আয়োজন করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আর দিল্লির শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিয়া ফাউন্ডেশন। আবার এই ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্টের পদে আছেন আরএসএস তথা বিজেপি নেতা রাম মাধব। বিবিসি বলছে, দিল্লির পরে মরিশাসেও আবার 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীর ও কর্মকর্তাদের মধ্যে কথাবার্তা বলার সুযোগ থাকবে। অন্যভাবে বললে, দিল্লিতে মাত্র 48 ঘন্টার কম সময় অবস্থান করলেও খলিলুর রহমানের ভারত সফর কার্যত 4-5 দিনের মেয়াদ পেতে চলেছে, যার কূটনৈতিক ও রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ। বিএনপি ক্ষমতায় আসার পর খলিলুর রহমানই তার ক্যাবিনেটের প্রথম ফুল মন্ত্রী, যিনি ভারত সফরে যাচ্ছেন। দিল্লিতে পা রাখার পর দিন তিনি একের পর এক বৈঠকে বসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ডক্টর রহমানের এই সফরটিকে ভারতও অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তবে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কোনো বৈঠক হবে কি না তা এখনো পরিষ্কার নয়। বিবিসি জানতে পেরেছে, ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও ডক্টর রহমানের আলাদা একটি বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তবে সেটি শেষ পর্যন্ত হবে কিনা তা নিশ্চিত নয়। বাংলাদেশ ও ভারতের প্রায় সব গণমাধ্যমের খবর থেকে একটি বিষয় পরিষ্কার, এই মুহূর্তে বাংলাদেশের প্রথম অগ্রাধিকার হলো জ্বালানি তেল। 6 এপ্রিল বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। সে বৈঠকের পর তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদেরকে যা বলেছেন তা থেকেও পরিষ্কার, পানি চুক্তি, সীমান্ত সমস্যা, ভিসা নিষেধাজ্ঞার চেয়ে এই মুহূর্তে বাংলাদেশের বড় চাওয়া তেল। তবে তার বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে। তারেক রহমানের ওই উপদেষ্টা বলেছেন, ভারতের সাথে শেখ হাসিনার আমলে যে ধরনের সম্পর্ক ছিল তা আর হবে না, সেই অধ্যায় এখন শেষ। তারপরে জনাব কবির জানান, বৈঠকে 2 দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। বিশেষ করে ভারত থেকে
পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়টি প্রাধান্য পেয়েছে। পাইপলাইনের জ্বালানি আমদানির প্রক্রিয়াটি এগিয়ে নিতে তারা আশাবাদী। প্রশ্ন হলো, শেখ হাসিনা আমলে তৈরি হওয়া পাইপলাইন দিয়ে ডিজেল আনতে চায় শেখ হাসিনা আমলের সম্পর্ককে পাত্তা না দিয়ে। ইরান যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে 4 দফায় ভারত 22,000 টন ডিজেল বাংলাদেশকে পাঠিয়েছে, কিন্তু বাংলাদেশের আরো তেল লাগবে। সে তেলে সুরাহা করতে খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন 7 এপ্রিল। কিন্তু বিশ্বব্যাপী তেলের সমস্যা, সে সমস্যা কাটিয়ে উঠতে বিকল্প সোর্সও খোঁজা হচ্ছে। সেক্ষেত্রে ভারত কেন হতে যাচ্ছে বাংলাদেশের বিকল্প উৎস? এর উত্তর হলো, যুদ্ধের মধ্যেও ভারত আমেরিকার শত্রু রাশিয়া আর ইরান থেকেই শুধু নয়, বিশ্বের 40টি দেশ থেকে তেল কিনছে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ভারত সস্তায় রাশিয়ার তেল কিনে দেশটির মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সক্ষম হয়। তবে এতে যুক্তরাষ্ট্রের রোষের মুখে পড়তে হয় দেশটিকে। ভারতের বাণিজ্য চুক্তিতে বাধা হিসেবে রাশিয়ার তেল আমদানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করে, কিন্তু যুক্তরাষ্ট্রের সব হুমকি ধামকি রাতারাতি পাল্টে যায় মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ শুরুর পর। গত 6 মার্চ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে 30 দিনের অস্থায়ী ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স জানিয়েছিলেন, আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ বজায় রাখতেই এই সিদ্ধান্ত। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর হলো, মার্চ মাসে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনা প্রায় 90% বেড়ে গেছে। ইতিমধ্যে রাশিয়ার 40 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ভারতে পৌঁছেছে। রুশ তেল ভারতে পৌঁছানোর পর চমক জাগানো আরেকটি খবর হলো, বিশ্বের 3য় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত তেল আনছে যুক্তরাষ্ট্রের পরম শত্রু ইরান থেকেও। 5 এপ্রিল ভারতের তেল মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জেরে 2019 সালের মে মাস থেকে ইরানি তেল আমদানি করছে না দিল্লি। 7 বছর পর প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার দেশটির সঙ্গে ইরানের তেল নিয়ে চুক্তি হয়েছে। ভারতের রিলায়েন্স ইরান থেকে 50 লাখ ব্যারেল অপরিশোধিত তেল কিনতে যাচ্ছে। শুধু তেল নয়, নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি জাহাজে করে ইরান থেকে 44,000 মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজিও কিনছে ভারত। প্রশ্ন হলো, ভারত যদি রাশিয়ার ইরান থেকে তেল আনতে পারে, তাহলে বাংলাদেশ কেন আনতে পারছে না? গত 6 মার্চ রাশিয়ার তেল কিনতে ভারতকে অনুমতি দেওয়ার খবর জানার পর বাংলাদেশও যুক্তরাষ্ট্রের কাছে নিষেধাজ্ঞা শিথিলের আবেদন করেছিল। গত 11 মার্চ প্রকাশিত ডেইলি স্টারের খবরে বলা হয়েছে, জ্বালানি সরবরাহ নিশ্চিত ও জাতীয় অর্থনীতিকে সমর্থন দিতে ভারতের মতো বাংলাদেশকেও রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে সরকার। 11 মার্চ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নিজ দপ্তরে একথা সাংবাদিকদের জানিয়েছিলেন। গত 30 মার্চ সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন, ঈদের আগের দিন আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে বাংলাদেশ সরকার একটি বৈঠক হয়। সেই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল, রাশিয়া থেকে যেন বাংলাদেশকে অন্তত 2 মাসের অথবা 6 লাখ মেট্রিক টন ডিজেল আনার অনুমতি দেয়। এরপর বিষয়টি নিয়ে তদবির করতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উড়ে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। গত 1 এপ্রিল তিনি মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের সাথে বৈঠক করেন। যদিও ওই বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়, রাশিয়া থেকে পরিশোধিত ডিজেল সহ অন্যান্য পেট্রোলিয়াম পণ্য কিনতে বাংলাদেশের বিশেষ ছাড়ের অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশের এই চাওয়া পূরণে আমেরিকা ইতিবাচক কোনো সিগন্যাল দেয়নি। এমনকি গত 5 এপ্রিল মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেনের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পরও দৃশ্যমান কোনো সবুজ সংকেত মেলেনি। সূত্রগুলো বলছে, এখানে আছে কূটনীতি আর ভূ রাজনীতির খেলা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ভারতকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখে। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় ভারতকে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে বিবেচনা করা হয়। আবার বাংলাদেশকে যদি আমেরিকা রাশিয়া থেকে তেল আনার অনুমতি দেয়, তাতেও খুব বেশি লাভ হবে না, কারণ রাশিয়ান অপরিশোধিত তেল বাংলাদেশের ইস্টার্ন রিফাইনারি পরিশোধনাগারে রিফাইন করার সক্ষমতা নেই। রাশিয়ার সেই তেলকে ব্যবহারযোগ্য করে তুলতে বড় ভরসা ভারত। শুধু তেল নয়,
জলও চায় বাংলাদেশ। গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে নিশ্চয়তা চায় দেশটি। এই চুক্তিটিও অবশ্য হয়েছিল শেখ হাসিনার আমলে 1996 সালে। 30 বছরের জন্য হওয়া এই চুক্তিটি শেষ হবে এই বছরের ডিসেম্বরে। বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে, বিএনপি সরকার এই আলোচনা এগিয়ে নিতে আগ্রহী এবং চুক্তির সময়সীমা 2026 সালের ডিসেম্বর আগেই তা শেষ করতে চায়। দৈনিক প্রথম আলোর খবরে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে আরও যেসব চাওয়া আছে সেগুলো তুলে ধরা হয়েছে। দৈনিকটির খবরে সরাসরি বলা হয়েছে, সম্পর্ক এগিয়ে নিতে ভারতকেও কিছু পদক্ষেপ নিতে হবে যা সরাসরি জনগণের জীবনে প্রভাব ফেলে। যেমন নির্বাচনের পর বাংলাদেশের মিশনগুলোতে ভারতীয়দের জন্য ভিসা পুরোদমে চালু হয়েছে, কিন্তু বাংলাদেশের নাগরিকদের জন্য সব শ্রেণীর ভিসা এখনো চালু করেনি ভারত। 2025 সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত ভারতের আকাশপথ ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি, স্থলবন্দর দিয়ে বাংলাদেশের 6টি পণ্য ভারতে রপ্তানি এবং বাংলাদেশের 9 ধরনের পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছিল। ওই বিধিনিষেধ এখনো প্রত্যাহার করা হয়নি। সম্পর্ক এগিয়ে নিতে হলে ভারতের সদিচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে এই ইস্যুগুলোর শুরু হওয়া জরুরি। বিবিসির খবরেও দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক RIS এর অধ্যাপক প্রবীর দে বলেছেন, দিল্লি বিমানবন্দর নিয়ে বাংলাদেশের গার্মেন্টস প্রস্তুতকারকরা বিদেশে পণ্য পাঠানোর যে ট্রান্সশিপমেন্ট সুবিধা পেতেন সেটা গত অন্তর্বর্তী সরকার আমলে তুলে নিয়েছিল ভারত। এরপর থেকে বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীদের সমস্যা অনেক বেড়ে গেছে। এখন তারা পণ্য পাঠাচ্ছেন মালদ্বীপ বা দুবাই হয়ে, যা অনেক বেশি ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। তাছাড়া স্থলবন্দর দিয়েও পণ্য ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রশ্ন হলো, তেল, জল, বন্দর সুবিধা সহ বাংলাদেশ এত কিছু চাইবে, কূটনীতি তো দেয়া নেয়ার সম্পর্ক, তাহলে বাংলাদেশের কাছে ভারত কি চাইবে? বিবিসির খবরে বলা হয়েছে, এখন দেনা পাওনার হিসেবের সময়। খুব পরিষ্কার একটি ইঙ্গিত পাওয়া যায় বিবিসির এই খবরটিতে। সেখানে বলা হয়েছে, গত 3-4 মাসে ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তারেক রহমান বা বিএনপি নেতৃত্বের প্রতি ভারত যেভাবে প্রকাশ্যে আউটরিচ করেছে সেটা নির্দিষ্ট কিছু প্রতিশ্রুতির বিনিময়ে ঘটেছে। বাংলাদেশের রাজনীতিতে জনশ্রুতি আছে, নির্বাচনের আগে ভারতের সাথে বিএনপির একটি সমঝোতা হয়েছিল। বাংলাদেশে এক সময়কার ভারতীয় রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তীর মতে যেগুলো হলো প্রতিশ্রুতি। আবার নির্বাচনের আগে অজিত দোভালের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে খলিলুর রহমান দিল্লি গিয়ে বৈঠকও করেছিলেন। ভারতের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের আমলে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরা হয়েছিল। বিশ্লেষকরা মনে করেন, এক্ষেত্রে দুটি বিষয় ভারতের কাছে গুরুত্বপূর্ণ। এক হলো পাকিস্তানের সাথে সম্পর্কের আড়ালে দেশটিকে কোনো সামরিক স্ট্র্যাটেজিক স্পেস দেওয়া হচ্ছে কিনা। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের পক্ষ থেকে যৌথ উদ্যোগে সামরিক সরঞ্জাম তৈরির কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল। ভারতের পক্ষ থেকে এ ধরনের সামরিক কৌশলগত সম্পর্কের বিষয়ে আপত্তি আছে। দ্বিতীয়ত, ভারতের পক্ষ থেকে ইউনূসের আমলে জেল থেকে বের হওয়া 2 জন শীর্ষ জঙ্গির ব্যাপারে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে, তবে এখনো তারা গ্রেপ্তার হয়নি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, জঙ্গিবাদের উত্থান ঠেকাতে বাংলাদেশে নির্বাচনের আগে বিএনপির সাথে এক ধরনের কৌশলগত অবস্থানে গিয়েছিল ভারত। তার বিনিময়ে আওয়ামী লীগের ভোট ব্যাংকের বড় একটি অংশের ভোট নিশ্চিত করতে পেরেছিল বিএনপি। গত 2রা এপ্রিল দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ বৈঠক করেছিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে। সে বৈঠকেও এই দুটি আলোচনা হয়েছে। তারপরে রিয়াজ হামিদুল্লাহ খুব সংক্ষিপ্ত এক সফরে ঢাকায় আসেন এবং 6 এপ্রিল তিনি আবার দিল্লিতে চলে গিয়েছেন। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, পাকিস্তানের সাথে সম্পর্কের ইস্যুতে আঞ্চলিক নিরাপত্তা ও বাংলাদেশে ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠী এবং প্রচারণা, এই বিষয়গুলো ইউনূসের আমল থেকেই জিয়ে আছে। তার সাথে আরো একটি বেশি গুরুত্বপূর্ণ বিষয় ঝুলে আছে, সেটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যু এবং তার সাথে আছে ভারতে থাকা আওয়ামী লীগের নেতাদের বাংলাদেশে ফেরানোর ইস্যুটি। কূটনীতিকরা বলেছেন, এই দুটি ইস্যু নিয়ে কোনো দেশই প্রকাশ্যে কোনো মন্তব্য করবে না, যেমনটা তেল জলের মতো ইস্যুগুলো নিয়ে করে থাকে। এই 2 ইস্যুতে যা হবে তা পর্দার আড়ালেই হবে। কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, নির্বাচনের আগে যে দ্বিপাক্ষিক প্রতিশ্রুতির কথা নিয়ে জনশ্রুতি আছে, তার মধ্যে এই দুটি বিষয় যে ছিল তা ভাবাটা অমূলক নয়। দর্শক, একটি বিষয় খেয়াল করে দেখুন, ইউনূসের আমলে ভারতের সাথে কোনো আলোচনা বা বৈঠক হলে তার আগে ইউনূসের মিত্র যারা এখন সংসদ সদস্য হয়ে আছেন তাদের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলতো।
কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর থেকে এ বিষয়ে না বিএনপি, না এনসিপি আর না জামাত কেউই কোনো কথা বলছে না। কূটনৈতিক সূত্রগুলো বলছে শেখ হাসিনার প্রসঙ্গে এই যে নীরবতা, সেটি দ্বিপাক্ষিক সমঝোতারই অংশ। অন্যদিকে ভারতে থাকা আওয়ামী লীগের নেতাদের ফেরার বিষয়টি নিয়েও দুই পক্ষের বৈঠকে আলোচনা হবে। দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, মোহাম্মদ ইউনূসের জামানার সঙ্গে নির্বাচিত সরকারের সময় বিদেশ নীতি, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি নতুন দিকে মোড় নেবে কিনা সে বিষয়ে এখনো নয়াদিল্লির কর্তাদের মধ্যে ধোঁয়াশা আছে। তার কারণ হলো আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তোলার বিষয়টি। বাংলাদেশ সরকার যদি নিষেধাজ্ঞার বিষয় কিংবা এ সংক্রান্ত অধ্যাদেশটি পাশ করার বিষয় এবং আওয়ামী লীগের নেতাদের জামিনের বিষয়ে ইউনূসের আমলের নীতি বজায় রাখে, তাহলে দিল্লি বিকল্প ভাববে, এমন আভাস পাওয়া গেছে ভারতের কয়েকটি গণমাধ্যমের খবরে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, খলিলুর রহমানের আসন্ন ভারত সফরে দুপক্ষ কার কাছে ঠিক কি চাইছে সেটা পরিষ্কার করে দেওয়া হবে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, এবার আলোচনার ইস্যু অগ্রাধিকারের চেয়ে সম্পর্ক নিয়ে দুই পক্ষের রাজনৈতিক অবস্থান বিনিময়ের বিষয়টি প্রাধান্য পেতে পারে। বাংলাদেশ যদি তেল চায়, ভারত বিনিময়ে জঙ্গি দমন চাইবে। বাংলাদেশ যদি জল আর বন্দর চায়, তাহলে ভারত শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইস্যুটির সমাধান চাইবে। এখন দেখার বিষয় সবকিছুর মধ্যে তেল আর জলে কতটা মিশ খায়। দেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারত সফরে যাবেন। তার এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই অনেক জল্পনা কল্পনা শুরু হয়েছে। এই সফরে ডক্টর খলিল কি প্রত্যাশা করছেন এবং তার জন্য ভারত কি বার্তা নিয়ে অপেক্ষা করছে, আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম এবং আদাব। এই যে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হলো, যে নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয় অর্জন করেছে, শোনা যায় সেই নির্বাচনী বিজয়ের পেছনে ভারতের একটি ভূমিকা রয়েছে। গত প্রায় 1 বছর ধরে পর্দার অন্তরালে ইংল্যান্ডে ভারতের সাথে তারেক রহমানের একটা দীর্ঘ আলোচনা হয়েছে এবং ভারতের রাষ্ট্রদূত বিক্রম কে দোরাইস্বামী, যিনি একসময় বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন 2020 থেকে 22 সাল পর্যন্ত, এবং তারপরে তিনি ইংল্যান্ডে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং গত মাসেই তাকে আবার চীনে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছে। সো এই বিক্রম কে দোরাইস্বামী মূলত তারেক রহমানের সাথে ভারত সরকারের পক্ষ থেকে নেগোসিয়েশন করেন এবং তাদের মধ্যে একটা 10 দফা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুযায়ী একটা কন্ডিশন ছিল যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট এনশিওর করা হবে। আপনারা জানেন যে ভারত কিন্তু সবসময় চেয়েছিল একটি ইনক্লুসিভ ইলেকশন যেন বাংলাদেশে হয়, কিন্তু ভারতের সেই চাওয়াটা পূরণ হয়নি। মূলত অন্যান্য পরাশক্তি, বিশেষ করে আমেরিকা, এখানে একটা ইনক্লুসিভ ইলেকশন চায়নি এবং ভারত ও আমেরিকার মধ্যে সেই সময় সম্পর্কটা খুব ভালো যাচ্ছিল না। কিন্তু পরবর্তীতে আমেরিকা এবং ভারতের সম্পর্কটা যখন ঠিক হয়, তখন তারা মেনে নেয় যে ঠিক আছে, ইলেকশনটা ইনক্লুসিভ না হলেও ইলেকশনের পরে বিএনপি ক্ষমতায় এসে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে। সেই শর্ত অনুযায়ী আওয়ামী লীগেরও রাজনীতিতে যে নিষেধাজ্ঞাটা রয়েছে আওয়ামী লীগের উপরে, সেই নিষেধাজ্ঞাটা প্রত্যাহার হবার কথা। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে ডক্টর ইউনূস সরকার যে গত বছরের মে মাসে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেই নিষেধাজ্ঞা তো প্রত্যাহার করা হচ্ছেই না, বরং সন্ত্রাস দমন আইনের একটা নতুন ধারা যোগ করে এমন একটা সিস্টেম করা হচ্ছে যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এবং আওয়ামী লীগ যারা করবে তাদের জন্য একদম কারাদণ্ডের ব্যবস্থা করা হবে। এরকম একটা বিল সংসদে আসছে। সুতরাং এইটা যে ভারতের সাথে যে চুক্তি স্বাক্ষর করা হয়েছিল তার বরখেলাপ। এর বাইরেও ভারতের কিন্তু বাংলাদেশের ব্যাপারে বিশেষ ইন্টারেস্ট আছে। বাংলাদেশের
আর ভারতের সম্পর্ক কেবলমাত্র যে প্রতিবেশী রাষ্ট্র তা না, বাংলাদেশ ভারতের একটা কৌশলগত গুরুত্বপূর্ণ অংশীদারও বটে। সুতরাং বাংলাদেশে যদি একটা স্বাভাবিক গণতান্ত্রিক পরিস্থিতি থাকে, এখানে যদি জঙ্গিবাদ মাথা তুলে না দাঁড়ায়, তাহলে সেটা ভারতের জন্য মঙ্গল। কিন্তু যে মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতিটাকে নিষিদ্ধ করা হবে, আইন করে নিষিদ্ধ করা হবে, সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশে জঙ্গিবাদের ব্যাপক চাষাবাদ হবে, জঙ্গিবাদের বাম্পার ফলন হবে, এবং সেই বাম্পার ফলন ভারতের জন্য একটা ব্যাপক মাথা ব্যথার কারণ হবে। ইতিমধ্যেই পাকিস্তানের একজন মন্ত্রী বলেছেন যে এর আগে তারা ভারতকে আক্রমণ করেছিল সে পাহেলগাঁও গ্রামের দিকে, এবার তারা পূর্ব দিক থেকে ভারতকে আক্রমণ করবে। ক্লিয়ার ইন্ডিকেশন যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে তারা ভারতকে আক্রমণ করবে। আপনারা আরো জানেন যে রিসেন্টলি 8 জন জঙ্গি লস্করে তৈয়বার, এই জঙ্গিরা ভারতে গ্রেপ্তার হয়েছেন। এই 8 জনের মধ্যে 7 জনই বাংলাদেশি, এবং তারা প্রথমে নেপাল গিয়েছেন এবং নেপাল থেকে পরে ভারতে প্রবেশ করেছেন। তো এটা তো অবশ্যই ভারতের জন্য একটা বিরাট মাথা ব্যথা। তো এই অবস্থায় ডক্টর খলিল আগামীকাল ভারতে যাবেন। এর আগে ভারতের যিনি আছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মিস্টার রিয়াজ হামিদুল্লাহ, তাকে কিন্তু ভারত সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকেছিল এবং ভারতের বিভিন্ন অসন্তোষ কিন্তু তাকে আগে জানানো হয়েছিল। কিন্তু এর প্রেক্ষিতে বর্তমানে ডক্টর খলিল যে যাচ্ছেন, তিনি আগামীকাল দুপুরের পরে রওনা দেবেন, বিকেলে দিল্লি পৌঁছানোর কথা, এবং আগামীকাল সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডাভালের সাথে তার গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। 8 তারিখে তার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, ভারতের জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরী এবং আরো কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে মিটিং করার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে যে ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট অসন্তোষ জানানো হবে যে এই যে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কেন এরকম করা হচ্ছে, যে 10 দফা চুক্তিতে সম্মত হয়ে তারেক রহমান ক্ষমতা আসছে, সেই 10 দফা চুক্তির কেন খেলাপ করা হচ্ছে। এবং ভারত একটি ব্যাপারে বলেছিল যে তুরস্কের সাথে যে মাখামাখি ডক্টর ইউনূসের ছিল সেটা যেন না থাকে, কিন্তু তারেক রহমান সেই তুরস্কের সাথে একই পথে হাঁটছে। দহরম মহরম রয়েছে। বাংলাদেশের ডিজিএফআই এর যিনি মহাপরিচালক, তিনি কদিন আগে ভারত সফর করেছিলেন, তিনি তারপরে এসে আবার পাকিস্তানে গিয়েছেন। আবার নির্বাচনের পরে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর একটা প্রতিনিধি দল অত্যন্ত গোপন সফরে বাংলাদেশে এসে তারেক রহমানের সাথে মিটিং করেছেন। অর্থাৎ 10 দফা চুক্তির মধ্য দিয়ে যে বিএনপি ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতায় আসার পরে ভারতকে স্পষ্ট কাঁচকলা দেখাচ্ছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতিত্ব নিয়েও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করছে সাইপ্রাসের বিরুদ্ধে, এবং বাংলাদেশের পক্ষে প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিল আশা করেন যে ভারত তাকে সমর্থন দেবে, কিন্তু এই পদে যে প্রতিদ্বন্দ্বিতা হবে সেখানে ভারত তার সমর্থন ইতিমধ্যে সাইপ্রাসকে জানিয়ে দিয়েছে। সুতরাং ভারত এই অবস্থানটা চেঞ্জ করতে পারবে না। এটাও ডক্টর খলিলের জন্য একটি দুঃসংবাদ বলা চলে। এদিকে ডক্টর খলিলের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে যে তিনি বিভিন্ন দেশে যান এবং সেখানে তিনি যখন মিটিং করেন, তিনি নিজের থেকে অনেক কথা বলেন, যেটি যাবার আগে তিনি বাংলাদেশের সরকারের সাথে, বিশেষ করে প্রধানমন্ত্রীর সাথে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আলাপ না করেই চলে যান, এবং তিনি নিজের থেকে বলেন। এর ফলে দেখা গেছে ডক্টর ইউনূস এবং বর্তমানে তারেক রহমান তাদের অনেক ক্ষেত্রেই বিব্রত বোধ করতে হয়েছে। এটির জন্য কিন্তু নতুন নতুন সমস্যা হচ্ছে। এখন আবার তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও একটি আলোচনা হবে, কিন্তু যেহেতু 10 দফার থেকে ইতিমধ্যেই বিএনপি সরে যাচ্ছে এবং
বিএনপির সূত্রে জানা গেছে যে তারা ভারতের সাথে মুচলেকা দিয়ে ক্ষমতায় আসছে ঠিকই, কিন্তু ক্ষমতায় আসার পরে তারা ভারতের সাথে একই লেভেলে সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আগ্রহী না। ভারতের সাথে তারা তাদের স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক বজায় রাখবে, কিন্তু এই 10 দফার বরখেলাপ বা এই যে মুচলেকা দিয়ে ক্ষমতায় আসছে, এই অবস্থায় ভারত বিষয়টা কিভাবে নেয় সেটা আমাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে। এবং কয়েকটি কূটনৈতিক সূত্রে জানা গেছে ভারত হয়তো এই মুহূর্তে তাদের একটা সফট অসন্তোষ জানাবে, এই মুহূর্তে হয়তো ক্ষুব্ধ কোনো প্রতিক্রিয়া জানাবে না, কিন্তু বিএনপির সাথে গোপন সমঝোতা করে ভারত যেভাবে বিএনপিকে বিজয়ী করে আসতে সহায়তা করেছে এবং বিএনপির এই বিজয়ের পেছনে হিন্দু ভোটার, আওয়ামী লীগ ভোটারদের একটা ব্যাপক ভূমিকা আছে, এই সব কিছু মিলিয়ে এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বিএনপি সরকার আগামীতে কতটা স্বস্তিতে থাকতে পারে, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কোন পথে যায়, এই সব কিছু নিয়েই কিন্তু সংশ্লিষ্ট মহলগুলোতে ইতিমধ্যেই উদ্বেগ পরিলক্ষিত হচ্ছে। দেখি এখন ডক্টর খলিল ফিরে আসুক আর তারেক রহমান ভারতের সাথে চুক্তির খেলাপ করে কত দূর যেতে পারেন সেটাও দেখার বিষয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। মাঝখানে বলা যায় একটা বিরতি নিয়েছিলাম, এর মধ্যে অনেকেই যোগাযোগ করেছেন, অনেকেই জানতে চেয়েছেন আমি সুস্থ আছি কিনা। আসলে আমি আমার ছেলে এবং মেয়েকে নিয়ে একটু ফিজিতে গিয়েছিলাম, আমার একটা কাজও ছিল, ওদের কাছে আমার একটা প্রমিসও ছিল যে ওদের আমি স্কুল ছুটিতে নিয়ে যাব। আবার ফিরে এসেছি, আশা করি নিয়মিতই আপনাদের সাথে দেখা হবে। আজ